আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে। তাহলে চলে যাচ্ছি মূল ঘটনাতে। তার আগে সবার কাছে অনুরোধ থাকবে, যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। বাসরাতে আয়েশার হাত ধরতেই বরাবরই অবাক হয়েছে। আয়েশার হাত স্বাভাবিক মানুষের তুলনায় অধিক ঠান্ডা। তাও কিছু না বলে চুপচাপ ছিলাম। কিন্তু রাতে যখন হঠাৎ আয়েশাকে জড়িয়ে ধরলাম, আমি রীতিমতো আরও বেশি অবাক হলাম। আয়েশা শুধু হাত না, বরং পুরো শরীর ঠান্ডা। মনে মনে এসব অদ্ভুত চিন্তা আসতে লাগলো। আয়েশা বলল, কি হলো? সেই কবে থেকে দেখছি আপনি কি চিন্তা করছেন? আমি বললাম, না আসলে চিন্তা করছিলাম যে আমার কি না, থাক কিছু না, ঘুমিয়ে পড়ুন। আয়েশার সাথে পারিবারিকভাবে বিয়ে হয়েছে। বিয়ের আগে শুধু আমার সাথে আয়েশার 2বার দেখা হয়েছিল, আর এই 2বারই আয়েশার সাথে আমার শুধু কথা হয়েছে। কখনো তাকে ধরার কথাও কল্পনা করিনি। যাক, শরীরের তাপমাত্রা কম এ জাতীয় কিছু চিন্তা করে ঘুমিয়ে পড়লাম। কিন্তু সকালে উঠে আয়েশার অদ্ভুত সব আচরণ লক্ষ্য করলাম। আমি প্রায় সবসময় সকালে উঠে যাই, অর্থাৎ 5টা-6টার দিকে। কিন্তু আজ আজব হলেও সত্য, 10টার আগেও আমার ঘুম ভাঙেনি। যদিও রাতে অন্য দিনের তুলনায় 2-1 ঘন্টা দেরিতে ঘুমিয়েছিলাম, কিন্তু এত দেরিতে তো আমি ঘুম থেকে উঠি না। ঘুম থেকে উঠতেই আরও বড়সড় একটি ধাক্কা খেলাম। টেবিলে হরেক রকমের খাবার সাজানো। যদি গুনে দেখি তাহলে 30 আইটেমের বেশি হবে। কিন্তু এতগুলো খাবার কে খাবে? ঘরে শুধু আমি আর আয়েশা থাকি। আমার মা বাবা থাকে গ্রামে। বিয়ের পরে তারা বলেছে বৌমাকে নিয়ে শহরে যেতে। তারা কিছুদিন পরে আসবে। এতগুলো খাবার দেখে মনে মনে কল্পনার রাজ্যে ডুব দিলাম। একটা মেয়ের পক্ষে এতগুলো খাবার বানানো সম্ভব? আয়েশার প্রত্যেকটা কাজ আমাকে রীতিমতো অবাক করছে। আয়েশা বলল, কি হলো, এভাবে কি দেখছেন? না মানে এতগুলো খাবার কি খাবে? কেন, আপনি খাবেন? আর কোনো কথা হবে না, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার রেডি করছি। মনে মনে চিন্তা করতে লাগলাম, এই মেয়ের কাজ সব অস্বাভাবিক কেন? শুধু সকালেই নয়, দুপুরে, সন্ধ্যা ও রাতে প্রায় হরেক রকম খাবারের ব্যবস্থা করেছে। সারাদিন শুধু কাজ করলো, একটু বিশ্রামও নিতে দেখলাম না। হিসাব করে দেখলাম প্রায় 16 ঘন্টার অধিক কাজ করেছে। বিষয়টা আমাকে আরও বেশি অবাক করলো। কিন্তু আরেকটি বিষয় জানলে আপনারা অবাক হবেন। মেয়েটি সারাদিন কাজ করে অথচ কিছুই খায়নি। আমি অনেক জোর করেছি খাওয়ার জন্য। যতবারই বলেছে কিছু খেয়ে নাও, সে বলেছে তার ক্ষুধা নেই, তার নাকি কখনো ক্ষুধা লাগে না। এখন শুধু মেয়েটির কথা শুনে অবাক হচ্ছে না, বরং ধীরে ধীরে ভয়ও লাগছে। মনে মনে একটা চিন্তা আসছে, মেয়েটাকে মানুষ নাকি জিন? আর এসব চিন্তা করতে পারছি না। ভয়ের মাত্রাটা অধিক হারে বাড়তে লাগলো। ছাদে গিয়ে জিন নিয়ে কয়েকটি আর্টিকেল পড়তে লাগলাম। জিনদের স্বভাব কেমন হয়? প্রায় প্রত্যেকটা আর্টিকেলেই আমাকে অবাক করছে, কারণ কোনো না কোনো আর্টিকেলের সাথে আয়েশার মিল রয়েছে। একটা আর্টিকেলে বলা হয়েছে জিনেরা দেখতে স্বাভাবিক মানুষের তুলনায় অনেক সুন্দর। এই পয়েন্টটা আয়েশার সাথে মিলে গেল। মেয়েটি দেখতে অসম্ভব সুন্দর। আর্টিকেলে বলা হয়েছে জিনেরা কোনো বিশ্রাম ছাড়াই সারাদিন কাজ করতে পারে। কিন্তু অবাক হলেও সত্য, এই পয়েন্টটিও আয়েশার সাথে মিলে গেছে। আবার কয়েকটি আর্টিকেলে বলা হয়েছে জিনদের কখনো ক্ষুধা লাগে না। এভাবে অনেকগুলো আর্টিকেল পড়েছিলাম, কিন্তু একটা আর্টিকেল সত্যি আমার আকর্ষণ কেড়ে নিল। জিনদেরকে যখন যেটা বলা হয় তারা সেটা করার জন্য প্রস্তুত থাকে। এই আর্টিকেলটি পড়ে আমার মাথায় কিছু বুদ্ধি আসলো। চিন্তা করলাম আয়েশার উপর অ্যাপ্লাই করা যাক। আমি নিচে গিয়ে দেখলাম আয়েশা কাজ করছে। আমি বললাম, আয়েশা একটু এদিকে আসুন। বলুন। সোফায় গিয়ে একটু বসুন। মনে মনে চিন্তা করছিলাম প্রশ্ন করবে কি জন্য বসবো, কিন্তু আমাকে অবাক করে দিয়ে সোফায় বসে থাকলো। আমার কৌতূহল আরও বেড়ে গেল। আমি বললাম, আমার সাথে রুমে আসুন। আমি আয়েশাকে নিয়ে রুমে ঢুকলাম। আমি বললাম, আয়েশা আমাকে একটা গান শোনান। আয়েশা গান গাওয়া শুরু করলো, খুব সুমধুর কণ্ঠ। আমি বললাম, আয়েশা একটু জানালাটা লাগিয়ে দিন। আয়েশা জানালা লাগিয়ে সেখানে দাঁড়িয়ে থাকলো। আমি বললাম, আচ্ছা একটু খুলে দিন। আমি আয়েশার ধৈর্য পরীক্ষা করা শুরু করলাম, কারণ একটি আর্টিকেলে বলা হয়েছে জিনদের অনেক ধৈর্য রয়েছে। আমি বললাম, আয়েশা আবার খুলে দিন, আবার লাগিয়ে দিন, আবার খুলে দিন, আবার লাগিয়ে দিন, আবার খুলে দিন, আবার লাগিয়ে দিন। এভাবে প্রায় অনেকবার বললাম, কিন্তু অবাক করার বিষয়, আয়েশা একবারও বিরক্ত না হয়ে আমার হুকুম পালন করলো। সময় যত ঘনিয়ে আসছে আয়েশার প্রতি কৌতূহল আমার ততই বেড়ে যাচ্ছে। আমি বললাম, আয়েশা আপনি এখনই আমার সামনে আপনার শরীরের সমস্ত কাপড় খুলে রাখুন। মনে করলাম লজ্জা পাবে আর বলবে আমার লজ্জা লাগে, আমি পারবো না। কিন্তু আমাকে অবাক করে দিয়ে সে সাথে সাথে সব কাপড় খুলতে লাগলো। আমি বললাম, আরে না না থাক, লাগবে না, আপনি শুয়ে পড়ুন, আমি একটু পরে ঘুমাবো। এই বলে বারান্দায় চলে এলাম। আমার যেন বিশ্বাসই হচ্ছে না এটা স্বাভাবিক কোনো মেয়ে। মনে প্রত্যেকবারই বলছে এই হলো একটি জিন। তার মানে কি আমি কোনো জিনের সাথে বিয়ে করেছি? আচ্ছা, জিনদের বয়স তো অনেক বেশি হয়। আয়েশাকে গিয়ে জিজ্ঞেস করা উচিত ওর বয়স কত। আয়েশা আপনার বয়স কত? এই তো 23। ও আচ্ছা 23। আরে না না, 2300 বছর। এটা শোনার পর মাথা ঠিক রাখতে পারলাম না।
মনে মনে চিন্তা করলাম এখন ঘুমিয়ে নি, যা চিন্তা করার আগামীকাল করব। আয়শা বলল, দেখুন টেবিলের ওপর দুধের গ্লাস রাখা আছে, সেগুলো খেয়ে তারপর শুয়ে পড়ুন, তার আগে না। যাক, সুন্দরী বউ এত সুন্দর করে আবদার করেছে, না রেখে পারলাম না। এক ঢোকে পুরো 1 গ্লাস দুধ খেয়ে ফেললাম, কিন্তু দুধের স্বাদ একটু ব্যতিক্রম লাগলো। থাক, হয়তো আমি বেশি চিন্তা করেছি তাই এমন লাগছে। সকালে ঘুম থেকে উঠে দেখলাম আজকেও লেট, 11টা বাজছে। আজকে অফিসে গেলে বস নিশ্চিত রাগ করবে। অফিসে যাওয়ার জন্য বের হব, ঠিক তখনই আয়শা আমাকে আবার অবাক করে দিল। এই নিন টিফিন বক্স আপনার জন্য। এতগুলো খাবার কি শুধু আমার জন্য নাকি পুরো অফিসের সব স্টাফদের জন্য? গুনে গুনে দেখলাম গতকালের থেকে দ্বিগুণ খাবার বানিয়েছে আজকে। মনে মনে চিন্তা করলাম এমনিতেও আজকে অফিসে লেটে যাচ্ছি, বস বকা দিবে, তার থেকে ভালো বউ এতগুলো খাবার বানিয়েছে, এগুলো যদি নিয়ে গিয়ে বসকে দেখাই তাহলে বস নিশ্চয়ই খুশি হবে। দুটো সিএনজি ঠিক করে খাবারগুলো নিয়ে অফিসে রওনা দিলাম। এতগুলো খাবার দেখে শুধু বস না, বরং আমার সব কলিগরাও খুশি। বস বলল, আমি তো আজকে তোমাকে বকা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছিলাম, কিন্তু এখন দেখছি বিয়ে করে তুমি আরো ভালো হয়ে গেছো, সবার জন্য খাবার এনেছো, ধন্যবাদ। দুপুরের দিকে লাঞ্চের সময় সবাই আয়শার খাবারগুলো খাচ্ছিল আর তারিফ করছিল। বস বলল, কোন হোটেল থেকে এনেছো? আমি বললাম, আমার বউ বানিয়েছে। বস তো রীতিমতো অবাক, এতগুলো মানুষের খাবার একজনে বানিয়েছে আর সবগুলোই সুস্বাদু। মনে মনে খুশি হলাম, চিন্তা করলাম এভাবেই যদি বউ খাবার বানাতে থাকে তাহলে আমার প্রমোশন নিশ্চিত। অফিস শেষ করে বাসায় ফিরছিলাম, ঠিক এমন সময় আমার হাসিবের সাথে দেখা হয়। হাসিব আমার বন্ধু, 1 মাস আগেই হঠাৎ করে তার সাথে আমার এক রাতে পরিচিত হয়। কিছুদিনের মধ্যে আমাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু আমার বিয়েতে তাকে দাওয়াত দিলে সে তার ব্যবসায়িক কাজের জন্য আসতে পারেনি। আমি বললাম, হাসিব চিনছিস আমাকে? কেমন আছিস? হাসিব বলল, এই তো ভালো আছি, তোর বিবাহিত জীবন কেমন চলছে? এই তো ভাই, ভালোই। আমি যে কত প্যারার মধ্যে আছি সেটা আর হাসিবকে বললাম না। চিন্তা করলাম আগামীকালকে হাসিবকে ঘরে দাওয়াত দিব, তারপর তার সাথে আয়শার ব্যাপারে সম্পূর্ণ কথা বলবো। হাসিব, এক কাজ কর, আগামীকালকে তুই আমার বাসায় আয়, একেবারে আমার বউকে দেখবি আর তোর সাথেও কিছু সময় কাটালাম। এমনি অফিস থেকে আমি ছুটি নিয়েছিলাম। হাসিব বলল, আচ্ছা, আমি বিকালের দিকে আসবো, তারপর সারা রাত আড্ডা দিব। এভাবে দুজনেই আরও অনেক কথা বললাম। একটি গুরুত্বপূর্ণ মিটিং চলে আসায় সে চলে যায়। আমিও আগামীকালের জন্য প্রস্তুতি নিতে থাকি। ঘরে ঢুকতে দেখলাম আয়শা সবে মাত্র গোসল করে বের হয়েছে। এই যেন আমি নিজের চোখের সামনে এক অসম্ভব সুন্দর পরী দেখতে পাচ্ছি। চুল ভেজা, নাকের ডগায় সামান্য সামান্য পানি, ঠোঁট সম্পূর্ণ লাল। নিজেকে আর ধরে রাখতে পারলাম না। চিন্তা করলাম একটু রোমান্স করব। যেয়ে গিয়ে আয়শাকে জড়িয়ে ধরলাম। আমি আবার বড় ধরনের শক খেলাম। আয়শার শরীর অনেক ঠান্ডা। আয়শা বলল, দেখুন দুষ্টুমি করবেন না, এইমাত্র অফিস থেকে আসলেন, ফ্রেশ হয়ে আগে খাওয়া দাওয়া করুন। মনে মনে আবার চিন্তা করতে লাগলাম, আয়শা কি জিন নাকি মানুষ? যাক, অত চিন্তা করে লাভ নেই। আগামীকালকে হাসিব আসবে, তার সাথে কথা বলবো। সকালে ঘুম থেকে উঠতেই খেয়াল করলাম আজকে আবারও দেরি করে ফেললাম। বউ আজকে হরেক রকমের খাবার রান্না করেছিল, যার ফলে বসের বকা থেকে আবার বেঁচে গেলাম। চিন্তা করতে লাগলাম এভাবে হরেক রকমের খাবার রান্না করলে আমার বেতন তো খাবারের পেছনেই চলে যাবে। হঠাৎ করে বোর্ড মিটিংয়ে আটকা পড়লাম। বোর্ড মিটিং থেকে বের হয়ে দেখি আয়শার অনেকগুলো কল। তাই আর দেরি না করে সাথে সাথে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু বাসার ভিতরে ঢুকতেই যা দেখলাম তা দেখে স্বাভাবিক কোনো মানুষ ঠিক থাকতে পারবে না। মেঝেতে হাসিবের লাশ পড়ে আছে। হাসিবের শরীরের প্রত্যেকটা অঙ্গ কেটে ফেলা হয়েছে। হাসিবের পা দুটো টুকরো টুকরো করে কাটা হয়েছে, হাত দুটো টুকরো টুকরো করে ফেলা হয়েছে, এমনকি শরীরও কেটে 2 ভাগ করে ফেলা হয়েছে। শুধু তাই নয়, হাসিবের যৌনাঙ্গ কেটে তার মুখে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তার মুখ শরীর থেকে আলাদা করে ফেলা হয়েছে। আর পাশে মেঝেতে পড়ে রইল আমার আয়শা। এরকম ভয়ঙ্কর একটি মুহূর্তে কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তাড়াতাড়ি আয়শাকে কোলে তুলে নিলাম। বুঝতে পারলাম আয়শা অজ্ঞান। আর 7-5 না ভেবে আয়শাকে হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। হাসপাতালে আয়শাকে তারা স্যালাইন দিল, কিন্তু আজব হলেও সত্য, স্যালাইনের একটি বিন্দু আয়শার শরীরে ঢুকছিল না। ডাক্তার যখন আমাকে এই কথাটি বলল আমি সত্যি অবাক হয়েছিলাম। মনে মনে অনেকটাই নিশ্চিন্ত হয়ে গিয়েছিলাম আয়শা বোধ হয় জিন, কিন্তু পরক্ষণে আবার হাসিবের কথা মনে হলো। বেচারা কি দোষ করেছিল? তাকে এভাবে মারার কারণ কি? আর কেনই বা তাকে মারলো এভাবে, তাও আবার আমার বাসায়? মনে মনে চিন্তা করছি, কোনো প্রতিবেশী যদি জানতে পারে তাহলে আমার পুরো জীবন শেষ। আয়শার মা বাবা দুজনেই চলে আসলেন। তারা এভাবে আয়শাকে দেখে কান্না করতে লাগলো। তাদেরকে কি বলে সান্ত্বনা দেব আমি নিজেও বুঝতে পারছিলাম না, কারণ আমি নিজেও চিন্তিত। আয়শার মা বলল, বাবা এগুলো কেমনে হয়েছে? আমি বললাম, আমি অফিস থেকে এসে দেখলাম আয়শা এভাবে পড়ে আছে। একটু পরে ডাক্তার বের হলেন, ভয় পাওয়ার কিছুই নেই। খেয়াল করলাম আয়শার কেবিন থেকে তার বান্ধবী রিয়া বের হলো। সেই বিয়ের সময় তাকে একবার দেখেছিলাম, এ পর্যন্ত আর কখনো দেখিনি, কিন্তু মেয়েটি দেখতেও খুবই রহস্যময়।
তেমন কোনো কথা বলে না, সবসময় চুপচাপ থাকে। আমার দিকে এমনভাবে তাকায় যেন এখনই আমাকে খেয়ে ফেলবে। মেয়েটিকে দেখলে আমার ভয় লাগে, কিন্তু এখন চিন্তা করার বিষয় হচ্ছে এই মেয়েটি কবে কেবিনে গেল। আমি তো আয়শার কেবিনের পাশে দাঁড়িয়েছিলাম, আমি তো খেয়াল করলাম না এই মেয়েটিকে কেবিনে ঢুকতে। মনে মনে চিন্তা করতে লাগলাম, পুরো পরিবার এত অদ্ভুত কেন? পুরো পরিবারকে অদ্ভুত লাগার কারণ রয়েছে। আয়শা এত কিছু হয়ে গেল, অথচ আয়শার আব্বু একটুও কান্না করলেন না, বরং একরকমভাবে আমার দিকে তাকিয়ে থাকলেন যেন আমি এসব কাজ করেছি। মনে মনে আল্লাহকে ডাকতে শুরু করলাম। মোটামুটি ধারণা করে ফেললাম যে এই পুরো পরিবারটি জিনের পরিবার। আয়শা কিছুক্ষণের মধ্যেই সুস্থ হয়ে উঠল। হঠাৎ করে যখন আয়শার বাবা বললেন আমার বাসায় যাবেন, ঠিক তখনই আমার বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা অনুভব করতে লাগলো। আয়শার বাবাকে কিভাবে বলবো যে আমার ঘরের মধ্যে একটি মানুষের লাশ টুকরো টুকরো করে পড়ে রয়েছে? আয়শার বাবা বলল, কি হলো, চলো। আমি বললাম, আয়শা আর একটু সুস্থ হয়ে যাক, তারপর যাব। আয়শার বাবা ধমকের সুরে বলল, তোমার এত মাথা ঘামাতে হবে না। আমার মেয়ে সুস্থ হবে নাকি অসুস্থ হবে সেটা আমি দেখব। তোমাকে বলেছি চলো, আর এখনই যেতে হবে। আসলে বাসায় তো আমি আমার পুরো কথা শেষ হওয়ার আগেই আয়শার বাবা সজোরে আমাকে থাপ্পড় মেরে দিলেন। অ্যাটলিস্ট এটা আশা করিনি ওনার থেকে। কোনো কিছু যাচাই বাছাই করা ছাড়া একজন মানুষকে থাপ্পড় মেরে দিলেন। দেখলাম আয়শাও চুপ করে আছে, কিছুই বলছে না। অপমানে চোখ বেয়ে জল পড়তে লাগলো। চিন্তা করলাম যা হবে হোক, তাদেরকে বাসায় নিয়ে যাই, তারপর পুরো ঘটনা খুলে বলবো। কিন্তু বাসায় ঢুকতেই আবার আমি শকড। কিছুক্ষণ আগে যে হাসিবার লাশ দেখলাম সেটা কোথায় গেল? পুরো রুম ছড়িয়ে ছিটিয়ে ছিল রক্ত, কিন্তু এখন কোথাও রক্তের একটি ছিটাফোঁটাও নেই। কোথায় গেল সবগুলো? আরও অবাক করা বিষয় হচ্ছে যে ঘরের মধ্যে আয়শার বান্ধবী রিয়া ও আরেকটি ছেলে রয়েছে। ছেলেটিকে দেখতে একরকম কবিরাজের মতো লাগছে। কবিরাজ না বললেও মোটামুটি ভণ্ড হুজুরদের মতো লাগছে। পুরো শরীরে কম করে হলেও 10 থেকে 12 রকম তসবিহ পড়ে আছে। কবিরাজ ইশারা করলেন আমাদের সবাইকে ঘরের ভিতরে ঢুকে বললেন, ইনি হলেন কবিরাজ মিজান। মিজান বলল, কালো জাদু মানে কিছু বোঝেন আপনারা? আমি বললাম, হ্যাঁ, একটা সিনেমায় দেখেছিলাম। কথা শেষ করতে না করতেই আয়শার বাবা সজোরে আরেকটা থাপ্পড় বসিয়ে দিলেন। এবার অপমান বোধ হলো না, বরং একটু অবাক হলাম। যাক, অত অবাক হওয়ার কিছু নেই, আমার সিনিয়র মানুষ আমাকে মারতেই পারে। মিজান বলল, এই ঘরের কোনো এক ব্যক্তির ওপর কালো জাদু করা হয়েছে। মিজান তার ব্যাগ থেকে একটি হাড় বের করলো। হাড়টির দুই পাশে লাল লাল কি কতগুলো লাগানো। মিজান বলল, হাড়টি কিছুক্ষণ পর নিজে নিজে ঘুরবে, আর ঘুরে যার কাছে থামবে সেই ব্যক্তির ওপরে কালো জাদু করা হয়েছে। হাড় নিজে নিজে ঘুরতে লাগলো এবং হঠাৎ করে হাড়টি ঘুরতে ঘুরতে আয়শার সামনে এসে থামলো। তার মানে আয়শার ওপরে কালো জাদু করা হয়েছে। মিজান তার ব্যাগ থেকে একটি বোতল বের করলো। বোতলের মধ্যে লাল কালারের কিছু পানি আছে। সাথে সাথে পানিগুলো নিয়ে আয়শার মুখের উপর মারল। কিছুক্ষণের জন্য সবগুলোই আমার সিনেমা মনে হচ্ছিল, কিন্তু পরক্ষণে আমি ভয় পেয়ে গেলাম। আয়শা পাগলের মতো করছিল। মনে হচ্ছিল আয়শার শরীর থেকে কিছু একটা বের হয়ে যাবে। কেউ তার শরীর থেকে তার আত্মা বের করে নিচ্ছে। পাগলের মতো ছটফট করছিল, আর মিজান অনবরত তার মুখের উপর পানি মারতে লাগলো। হঠাৎ করে আয়শা আবার স্বাভাবিকভাবে সোফায় বসে পড়ল। মিজান আয়শাকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছিল বলো। আয়শা চারদিকে দেখল, যেই আমার দিকে নজর পড়ল সাথে সাথে সে আমাকে জড়িয়ে ধরে পাগলের মতো কান্না করতে লাগলো। আমি বললাম, কি হয়েছে, এভাবে কান্না করছেন কেন? আপনি খারাপ। আপনাকে আমি কতগুলো কল দিয়েছি, কিন্তু আপনি একবারও কল ধরেননি কেন? আপনার ওই বদমাশ বন্ধুটি এসে আমার সাথে খারাপ ব্যবহার করছিল। আমি যখন তাকে বাধা দেই তখন সে আমাকে থাপ্পড় মারল, তারপর আমার কিছুই মনে নেই। তার মানে হাসিব আয়শার সাথে খারাপ কিছু করতে চেয়েছিল। কিন্তু কেন? হাসিব তো এমন ছিল না। হাসিব অত্যন্ত নম্র ও ভদ্র ছেলে। গত 1 মাস আগে যখন হাসিবের সাথে আমার দেখা হয়, তখন হাসিব প্রথম আমার সাথে কথা বলতে ভয় পেলেও কিছুদিনের মধ্যে আমরা ভালো বন্ধু হয়ে যাই। কখনো কোনো মেয়ে নিয়ে কথা বলতে দেখিনি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, হাসিব কেন এমন করবে? মিজান বলল, বাহাদুর, এই মেয়েকে তুমি শুয়ে দিয়ে আসো। আয়শার শরীরের তাপমাত্রা এখন অনেকখানি প্রায় গরম, স্বাভাবিক মানুষের মতোই। মনে হচ্ছে আয়শার শরীর থেকে জিনটি চলে গেছে। মনে মনে একটু খুশি হলাম। মিজান বলল, তুমি কিছু বুঝেছো? আমি বললাম, কিছুই তো বুঝতে পারছি না, কি হচ্ছে? তোমার বন্ধু হাসিব যখন আয়শার সাথে খারাপ ব্যবহার করলো, তখন আয়শার সাথে থাকা জিন তার শরীরের ভেতরে ঢুকে হাসিবকে মেরে টুকরো টুকরো করে ফেললো, আর এই জিন কালো জাদুর মাধ্যমে আয়শার কাছে এসেছে। আমি বললাম, এই কালো জাদু কে করেছে? হাসিব। সত্যি অবাক হওয়ার মতো বিষয়, হাসিব আয়শার উপর কালো জাদু কেন করলো? তার মানে কি হাসিব আগে থেকে আয়শাকে চিনত? আমি বললাম, এই জিন থেকে বাঁচার কি কোনো উপায় নেই? মিজান বলল, অবশ্যই আছে। মিজান ব্যাগ থেকে একটা পুতুল বের করছে আর সেটা একটু পরপর দেখছে, আর কিছু না বলে পুরো ঘরে হাঁটছে। মিজান হাঁটছে আর আমি হাসিবের লাশের ব্যাপারে চিন্তা করছি। কোথায় গেল এই লাশ, আর কেই বা মারল হাসিবকে? মিজান বলল, তুমি নিশ্চয়ই হাসিবের লাশের ব্যাপারে চিন্তা করছো, তাই না? আমি কিছু না বলে শুধু মিজানের দিকে তাকিয়ে থাকলাম। হয়তো মিজানও বুঝতে পেরেছে। কিছু চিন্তা করো না, হাসিবের লাশ আমি ঠিক জায়গায় রেখে এসেছি। যেখান থেকে এই জিন এসেছে সেখানেই রেখে এসেছি। কেউ তোমাদেরকে সন্দেহ করবে না।
যদি চাও এই জিন তোমাদেরকে চিরদিনের জন্য ছেড়ে চলে যায় তাহলে তোমাদের 2 দিনের একটি কাজ করতে হবে। আমি বললাম, আয়েশার জন্য আমি সবকিছু করতে রাজি, আপনি শুধু বলুন কি করতে হবে। মিজান বলল, 2 দিন তোমাদের থেকে সব মানুষের সাথে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ রাখতে হবে। তোমাকে একটু বুঝিয়ে বললেই তুমি বুঝে যাবে। 48 ঘন্টার একটি মন্ত্রের কাজ করব। এই 48 ঘন্টায় তোমাদের ঘরে কেউ আসতে পারবে না, বাইরের কোনো কিছু ঘরে প্রবেশ করানো যাবে না। জিনটি যে কোনো মুহূর্তেই তোমার উপর আক্রমণ করতে পারে, তাই তোমার থেকে সব সময় সচেতন থাকতে হবে। আমি বললাম, আজব, আমার উপর আক্রমণ করবে কেন? আমি কি করলাম? মিজান বলল, এখন আমি আর কিছু বলতে পারবো না তুমি কি করেছো। সবকিছু আমি 48 ঘন্টা পরে বলবো। যদি পারো তাহলে আয়েশার থেকে একটু দূরত্ব বজায় রাখবে। এই কথা বলে মিজান, রিয়া, আয়েশার মা ও বাবা সবাই ঘর থেকে চলে গেলেন। আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, এই যেন কোনো হরর মুভি দেখছি। কোনোদিনও এসব নিয়ে চিন্তা না করলেও এখন একটু চিন্তা করছে, আর আমার শরীর ভারী ভারী লাগছে। সোফায় বসে চিন্তা করতে লাগলাম কি হচ্ছে আমার সাথে। 2-3 দিনে আমার জীবন সম্পূর্ণরূপে পাল্টে গেল। কিছুদিন আগে যদি এই বিয়েটা আমি না করতাম তাহলে হয়তো এখনো আমি খুব সুখে জীবনযাপন করতাম। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। 48 ঘন্টার জন্য সবার সাথে সমস্ত কন্ট্যাক্ট অফ রাখতে বলেছে। আমার যতটুকু ধারণা, কালো জাদু করা হয় কাউকে পাওয়ার জন্য বা কারো ক্ষতি করার জন্য। তাহলে কি হাসিব আয়েশাকে পাওয়ার জন্য এসব করেছে? কিন্তু হাসিব আয়েশাকে চিনে কিভাবে? তাদের কি কোনো সম্পর্ক রয়েছে? তাই নিজে নিজে চিন্তা করতে লাগলাম কি হচ্ছে, কেন হাসিবকে মারা হয়েছে, কে এই জিন, আয়েশার শরীরে কেন ঢুকেছে, আমাকে কেন মারবে, হাসিব কেন আয়েশাকে কালো জাদু করেছে। এতগুলো প্রশ্ন আমার মাথায় ঘুরছিল। কখন যে ঘুমিয়ে পড়লাম আমি নিজেই জানি না। হঠাৎ করে দেখলাম আয়েশা একটি ধারালো ছুরি নিয়ে আমার বুকের ওপর সজোরে আক্রমণ করলো, আর সাথে সাথে আমি সেখানেই মারা গেলাম। সাথে সাথে চোখ খুলে গেল, তার মানে নিশ্চিত এটা স্বপ্ন ছিল। খেয়াল করে দেখলাম আমার শরীর প্রচণ্ড ভারী মনে হচ্ছে। ভালো করে চোখ মেলে তাকিয়ে দেখলাম আয়েশা আমার গায়ের উপর, আর তার হাতে ধারালো ছুরি। আমি কিছু বুঝে ওঠার আগেই সে ছুরি দিয়ে আমাকে সজোরে আঘাত করলো। আয়েশা সজোরে আমাকে ছুরি দিয়ে আঘাত করলো। সাথে সাথে আমি আয়েশাকে ধাক্কা দিলাম। ছুরির আঘাতে হাতের কিছু অংশ কেটে গেছে। যেহেতু সোফায় শুয়েছিলাম, আমি ধাক্কা দিতেই আয়েশা মেঝেতে পড়ে গেল, আর মেঝেতে পড়ার সাথে সাথেই অজ্ঞান। আমার মনে হয় আয়েশার ভেতরে জিনটি আবার ঢুকেছে। না, এখন আর অত কিছু ভাবলে চলবে না, মেয়েটিকে তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে। সোফা থেকে পড়ার কারণে মেয়েটিও নিশ্চয়ই ব্যথা পেয়েছে। আয়েশাকে কোলে তুলে নিলাম। যে হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে দরজা খুললাম, দেখলাম রিয়া দাঁড়িয়ে আছে আর তার সাথে একটি অ্যাম্বুলেন্স। কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে। রিয়া তো চলে গিয়েছিল, তাহলে রিয়া এখানে কি করছে? রিয়া বলল, এত অবাক হতে হবে না দুলাভাই, আপনি তাড়াতাড়ি আয়েশাকে অ্যাম্বুলেন্সে ঢুকান। আমি তো অ্যাম্বুলেন্স আপনার জন্য এনেছিলাম। আমার জন্য কেন? আয়েশার আব্বু বলল, দেখো বাবা, অত কথা বলতে নেই, তুমি তাড়াতাড়ি আয়েশাকে অ্যাম্বুলেন্সে ঢুকাও। আমি কিছু চিন্তা করতে পারছি না কি হচ্ছে। কিছুক্ষণ আগে আয়েশার যে পরিবার দেখেছিলাম, এখন সে পরিবারের সাথে কোনো মিল নেই। যে রিয়া আমার সাথে কখনো কথা বলেনি, সেই রিয়া এখন আমাকে দুলাভাই ডাকছে। আয়েশার আব্বু, সে তো কম বেশি থাপ্পড় মেরেছিল, আর এখন আমাকে বাবা ডাকছে। আয়েশার কেবিন থেকে একজন ডাক্তার বের হলেন, কিন্তু ডাক্তারকে দেখে অনেক বড় ধরনের ছ্যাঁকা খেলাম। এই ডাক্তার তো দেখতে হুবহু মিজানের মতো, শুধু লম্বা লম্বা চুল আর লম্বা দাড়ি নেই, বাকি পুরোটাই মিজানের মতো। আমাকে দেখে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। মিজান বলল, যদি তুমি আয়েশাকে ধাক্কা না দিতে তাহলে জানি না কি হতো। আমি মিজানের কোনো কথার উত্তর দিতে পারছি না, শুধু অবাক হচ্ছি, এইসব আমার সাথে কি হচ্ছে। রিয়া বলল, মিজান, তুমি আর দুলাভাই আমার সাথে আসো তো পাশের কেবিনে। একটু পরে 3 জন মিলে পাশের কেবিনে বসলাম। কেবিনে তেমন কেউই নেই, শুধু আমরা 3 জন আছি। রিয়া বলল, দুলাভাই, আপনি নিশ্চয়ই চিন্তা করছেন কি হচ্ছে এগুলো, তাই না? আমি এখনো কিছুই বলছি না, কারণ কিছু বলার মতো ভাষা আমার কাছে নেই। কি জিজ্ঞাসা করব সেটাই বুঝতে পারছি না। দুলাভাই, আমি আপনাকে একদম শুরু থেকে বলি, তাহলে আপনি বুঝবেন। আপনার ওয়াইফ আয়েশার একটি যমজ বোন ছিল, যার নাম সামিরা। কথাটা 26শে মার্চ 2019 সালের, আজ থেকে প্রায় 1-1.5 বছর আগের কথা। সেদিন সামিরা ও আয়েশা মিলে একটি ট্যুরে যাওয়ার কথা ছিল। যেহেতু দুজনেই সমবয়সী ছিল, তাই দুজনে যেখানে যেত একসাথে যেত। কিন্তু সেদিন হয়েছিল ব্যতিক্রম, আর এই ব্যতিক্রমের ফলেই এক বাবা তার মেয়েকে হারিয়েছে, এক মা তার মেয়েকে হারিয়েছে, আর এক বোন তার ভালোবাসার বোনকে হারিয়েছে, আর আমি আমার প্রিয় বান্ধবীকে হারিয়েছি। রিয়া যা বলছে প্রায় সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমাকে চুপ থাকতে দেখে রিয়া আবার বলা শুরু করলো, সেদিন সামিরা ট্যুরে গিয়েছিল ঠিকই, কিন্তু আর ফেরেনি। আমরা সামিরাকে প্রায় সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। ঠিক 14ই এপ্রিল সামিরার একটি কল আসে, আর তার কলের মাধ্যমে আমরা জানতে পারি টানা 20 দিন তাকে একটি জায়গায় আটকে রেখে ধর্ষণ করা হয়। আর সে ধর্ষণকারীদের ব্যাপারে তেমন কিছুই বলতে পারেনি, শুধু নামটি বলতে পেরেছিল। একজনের নাম হাসিব, আরেকজনের নাম বাহাদুর,
বাহাদুর নামটি শোনার সাথে সাথে আমি এক লাফ দিয়ে কেবিনে থাকা বিছানার ওপর দাঁড়িয়ে গেলাম। এই যেন কোনো বাংলা সিনেমার শুটিং হচ্ছে আর জোর করেই আমাকে ভিলেন বানানো হচ্ছে। আমি বললাম, আপনার মাথা ঠিক আছে? আপনি কি বলছেন? আমি আমার বউ ছাড়া পৃথিবীর সব মেয়েকে বোনের নজরে দেখি। রিয়া বলল, আরে দুলাভাই, পুরো কথাটি তো শুনুন। সেদিন সামিরা বলতে পারছিল না তাকে কোথায় আটকে রাখা হয়েছে। আমরা তার নাম্বার ট্র্যাক করে তার লোকেশনটা খুঁজে বের করেছি, কিন্তু সেখানে গিয়ে দেখতে পেলাম সামিরার নিথর দেহ পড়ে আছে। তার মানে ওই দুজন ধর্ষণকারী সামিরাকে মেরে ফেলেছে। সামিরাকে যে দুজন ধর্ষণ করেছে ওদের দুজনের কাউকেই আমরা চিনতাম না, শুধু নামটি জানতাম, হাসিব ও বাহাদুর। তারপর আমরা সেখানে স্থানীয় মানুষদের থেকে খোঁজ নেওয়া শুরু করলাম। সবার মতে হাসিব নামে একজন ছেলে এখানে প্রায় আসতো, কিন্তু বাহাদুরকে কেউ চিনত না। স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে আমরা হাসিবের একটি ছবি পেয়েছিলাম, কিন্তু বাহাদুরের কোনো ছবি পাইনি। আমরা জানতাম যে এই দেশে যদি আমরা সামিরার ধর্ষণের বিচার চাই তাহলে সেটা কোনোদিনও পাবো না। তাই সামিরা পুরো পরিবার চিন্তা করলো ওই দুই ধর্ষণকারীকে তারা সবাই মিলে শাস্তি দেবে। কিন্তু শাস্তি দেওয়ার জন্য তো আগে ওই দুজনকে পেতে হবে, তাই না? আমরা অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু তাদের দুজনের কাউকে পেলাম না। আপনি যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানিটি আমার আঙ্কেলের। 1 মাস আগে আঙ্কেল জানালো যে ওনার কোম্পানিতে বাহাদুর নামে একজন ছেলে কাজ করে, যার একটা বন্ধু আছে হাসিব নামের। তখন আমরা মোটামুটি ধারণা করলাম হয়তো আপনিও সামিরার ধর্ষণকারী। আর যখন আপনার বন্ধু হাসিবের সাথে আমরা যে ছবিটি পেয়েছি তার সাথে মিলে যায়, তখন আমরা বুঝতে পারলাম যে আপনারা দুজন ধর্ষণকারী। কিন্তু বলে না, পৃথিবীতে একজনের মতো দেখতে 7 জন আছে, কিন্তু কে জানতো এক দেশে এক জেলায় একজনের মতো দেখতে 2 জন আছে, আর তাদের দুজনের নামও একই। আচ্ছা, হাসিবের সাথে আপনার পরিচয় হয় কেমনে? আমি বললাম, এক রাতে অফিস শেষে বাড়ি ফিরছিলাম, তখন হঠাৎ হাসিবের সাথে আমার দেখা। প্রথম সে আমার সাথে কথা বলতে ভয় পেলেও ও পরবর্তীতে আমরা অনেক ভালো বন্ধু হয়ে যাই। হাসিব প্রায় বলতো আমি নাকি দেখতে তার এক কাছের বন্ধুর মতো, কিন্তু আমি এসব বিশ্বাস করতাম না। সত্যি আমি জানতাম না হাসিব এত খারাপ একজন মানুষ। আপনারা চাইলে তো আমাকে আর হাসিবকে সরাসরি মেরে ফেলতে পারতেন। এসব বিয়ের নাটক করার কি দরকার ছিল? রিয়া বলল, হাসিব যে ধর্ষণকারী এটা আমরাও শিওর থাকলেও আপনি যে ধর্ষণকারী এটা আমরা শিওর ছিলাম না। আর তাছাড়াও আমরা আপনাকে এত সহজে মারতে চাইনি, অনেক কষ্ট দিয়ে মারতে চেয়েছিলাম। আমরা যদি আপনাকে সরাসরি মেরে দিতাম তাহলে হয়তো অনেক ঝামেলা হতো। তাই আমরা চিন্তা করেছিলাম প্রথমে আপনাকে মানসিক দিক থেকে মারব, তারপর আপনাকে শারীরিকভাবেও মারব। যেদিন আয়শার সাথে সামিরার বোন আপনার প্রথম দেখা হয়, আমরা মনে করেছিলাম আপনি চমকে উঠবেন, কিন্তু আপনি একটুও চমকালেন না, বরং লজ্জায় মাথা নিচু করে রাখলেন। ঠিক তখন থেকেই আমাদের অল্প অল্প সন্দেহ হওয়া শুরু করলো। আসলে আপনি কি সেই বাহাদুর নাকি অন্য কেউ? বিয়ের পর থেকেই আয়শার প্রতি আপনার এত কেয়ার, আর গতকালকে যখন আয়শাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তখন আপনি পাগলের মতো কেবিনের সামনে হাঁটছিলেন। ঠিক তখনই আমার সন্দেহ হয়। সন্দেহটা আরও বেড়ে গেল। আসলে কি আপনি সেই বাহাদুর যে সামিরাকে ধর্ষণ করেছিল? আমি বললাম, তার মানে কি হাসিবকে আপনারাই মেরেছেন? সেদিন হঠাৎ করে আপনার কোনো বোর্ড মিটিং আসেনি, বরং বোর্ড মিটিংটা শুধু ছিল একটা বাহানা আপনাকে আটকে রাখার। আপনার থেকে দাওয়াত পাওয়ার পর হাসিব আপনার বাসায় গিয়ে আয়শাকে দেখে রীতিমতো চমকে ওঠে, কারণ হাসিব জানতো না যে সামিরার আরেকটি যমজ বোন ছিল। হাসিবকে মেরে ফেলার জন্য যখন আয়শা তার কাছে যায় তখন হাসিব নিজেই আয়শার কাছে থাকা ছুরিটি দিয়ে নিজেকে মেরে ফেলে। হয়তো হাসিব সেদিন বুঝতে পেরেছিল তার মৃত্যু অনেক কাছে চলে এসেছে, তাই সে নিজে নিজে আত্মহত্যা করেছে। আমি বললাম, তার মানে আপনারা হাসিবকে মারেননি, ও নিজেই ছুরি দিয়ে নিজেকে মেরেছে আর আপনারা তাকে কেটেছেন? রিয়া বলল, হ্যাঁ, বলতে গেলে এক প্রকার আত্মহত্যা করেছে, কিন্তু হাসিব আত্মহত্যা করেছে এটা যদি আপনি জানতেন তাহলে অনেক বড় ঝামেলা হতো। তাই এই পুরো ঝামেলাটাকে আমরা ভয়ঙ্করভাবে উপস্থাপন করলাম, অর্থাৎ এক বানানো জিনের উৎপত্তি ঘটালাম। আমার জামাই মিজানকে বললাম কবিরাজের মতো সাজতে আর আপনাকে ভয় লাগাতে। কে জানতো আপনি এত ভীতু মানুষ? অল্পতেই ভয় পেয়ে গেলেন। আমরা প্ল্যান করেছিলাম সেই রাতে আপনাকে মেরে ফেলবো, কিন্তু আপনাকে মারার আগে আমি আরেকটু শিওর হতে চেয়েছিলাম যে আপনি সামিরার ধর্ষণকারী কিনা। আমি ধীরে ধীরে আবার খোঁজ নেওয়া শুরু করলাম, আর অনুসন্ধানের মতে আমি এটা জানতে পারলাম যে বাহাদুর সামিরার ধর্ষণ করেছিল। গত 6 মাস আগে সে একটি কার অ্যাক্সিডেন্টে মারা যায়। ঠিক তখনই আমরা সবাই বুঝতে পারলাম আপনি সেই বাহাদুর না যে বাহাদুর সামিরাকে ধর্ষণ করেছে। আমরা জানতাম যে আয়শা আপনাকে ছুরি দিয়ে মারবে, তাই আমরা চিন্তা করলাম একেবারে অ্যাম্বুলেন্স নিয়ে আসি। যেই আমরা আপনার দরজার বেল বাজাবো ঠিক তখনই আপনি আয়শাকে সাথে করে নিয়ে দরজা খুললেন আর আমাদেরকে দেখলেন। আমি খুব মনোযোগ দিয়ে রিয়ার সব কথা শুনলাম, মনে হচ্ছে কোনো ছোটোখাটো গল্প শুনে ফেললাম। মনের মধ্যে শুধু একটাই প্রশ্ন আসছিল, তাই প্রশ্নটিকে আর না চেপে রেখে রিয়াকে জিজ্ঞাসা করে ফেললাম। আমি বললাম, আচ্ছা, তাহলে আয়শার শরীরে যে জিন আছে ওটা আর কি সত্য? রিয়া বলল, আপনি তো এক মহা বোকা দেখছি। আয়শার শরীরে কোনো জিন নেই। কেমনে? আয়শার শরীরটা সবসময় ঠান্ডা থাকতো, তারপর আয়শা বিশ্রাম না নিয়ে অনেকক্ষণ কাজ করতো, আয়শা কিছু খেত না। এই সবগুলো লক্ষণ তো পুরোপুরি জিনের সাথে মিলে যায়।
রিয়া বলল, দুলাভাই অধৈর্য হলে চলবে না, ওয়েট করুন, আমি আপনাকে পুরো ঘটনা খুলে বলছি। আমরা যদি আপনাকে এমনিতেই বলতাম আয়শার শরীরে জিন আছে, তাহলে কি আপনি বিশ্বাস করতেন? অবশ্য করতেন না, কিন্তু জিনের লক্ষণ দেখাতে হবে, তাই না? আর যার ফলে আয়শা সবসময় তার শরীরে ইনজেকশন লাগাতো। ইনজেকশনটি লাগানোর ফলে মানুষ 16 থেকে 18 ঘন্টা পর্যন্ত ঠান্ডা থাকে। যদিও এটা শরীরের জন্য অনেক ক্ষতিকর, কিন্তু তাও আয়শা তার বোনের ধর্ষণের বিচারের জন্য এটা লাগাতো। আর যখনই আপনি আয়শার কাছে যেতেন, আপনার কাছে তার শরীর ঠান্ডা লাগতো। আয়শা যে হরেক রকমের খাবার রান্না করত, এটা সম্পূর্ণরূপে ভুল। আয়শা কিছুই রান্না করতে জানে না, বরং এইসব খাবার রান্না করে আমরাই পাঠিয়ে দিতাম। আর আপনার মনে হতো আয়শা সারাদিনই কাজ করছে। আচ্ছা দুলাভাই, আপনার কি মনে আছে আয়শা সবসময় আপনাকে দুধ খেয়ে ঘুমোতে বলতো, আর আপনি ঘুম থেকে উঠতে দেরি করে ফেলতেন? হ্যাঁ, আয়শা সবসময় আমাকে দুধ খেয়ে ঘুমাতে বলতো। আয়শা আপনার দুধের গ্লাসে সবসময় ঘুমের ওষুধ মিশিয়ে দিত, যার ফলে 10টা-11টা বাজার আগেই আপনার ঘুম ভাঙতো না। আর ততক্ষণে আমরা আমাদের পুরো প্ল্যান করে ফেলতাম, আর ওই টাইমটা আয়শা বিশ্রাম নিত। তার মানে এত কিছু আমাকে মারার জন্য করা হয়েছিল? আমরা মনে করেছিলাম আপনি সামিরার ধর্ষণকারী, তাই আপনাকে মারতে চেয়েছিলাম। আমি হাসবো কি কাঁদবো কিছুই বুঝতে পারছিলাম না, কারণ রিয়া যদি জানতে না পারতো আমি সে বাহাদুর না যে সামিরাকে ধর্ষণ করেছে, তাহলে নিশ্চয়ই এতক্ষণে আমি 3.5 হাত মাটির নিচে থাকতাম। আমি বললাম, আচ্ছা হাসিবের লাশ কি করেছেন? রিয়া বলল, কি আর করব, যে জায়গাটাতে সামিরাকে ধর্ষণ করা হয়েছে সেখানে গিয়ে হাসিবের লাশ পুড়িয়ে দিয়েছি। না, এই ফ্যামিলি স্বাভাবিক না। আমি আর কিছু শুনতে পারবো না। তাড়াতাড়ি কেবিন থেকে বের হয়ে আয়শার কেবিনে প্রবেশ করলাম। ঘুমন্ত অবস্থায় আয়শাকে কোনো পরী থেকে কম লাগে না। আমি আয়শাকে দেখে এক নজরে চেয়ে রয়েছি। কিছুক্ষণ পরে আয়শা নিজে নিজেই চোখ খুলল, আর চোখ খুলে আমাকে তার পাশে বসে থাকতে দেখে খুবই অবাক হয়েছে। আমি বললাম, কি হলো ম্যাডাম, এতক্ষণ পরে তাহলে ঘুম ভেঙেছে, তাই না? আয়শা কিছু না বলে কিছুক্ষণ আমার দিকে চেয়ে দেখছে, কিছুক্ষণ রিয়ার দিকে দেখছে। হয়তো চিন্তা করছে তার বোনের ধর্ষণকারী তার পাশে বসে আছে কেমনে। তার তো আজকে মরে যাওয়ার কথা ছিল। একটু পরেই রিয়া সবকিছু আয়শাকে বুঝিয়ে বলল। আয়শাও হয়তো বুঝতে পেরেছে। আমাকে কাছে টেনে পাগলের মতো চুমু খেতে লাগলো। আর এই দৃশ্য দেখে আয়শার পরিবার লজ্জায় কেবিন থেকে বের হয়ে গেল। আমিও মোটামুটি লজ্জায় পড়ে গেলাম। আয়শা বলল, কাঁদো কাঁদো গলায় বলল, আমি আসলে জানতাম না যে আপনি। আর কিছুই বলতে পারছে না, শুধুই কান্না করছে। থাক, আমি বাধা দেব না, কান্না করতে ইচ্ছে করলে কান্না করুক। আজকে অনেকদিন পর এই পরিবার খুশি, আজকে হলেও একটু প্রাণ ভরে কান্না কাঁদুক। এই পুরো পরিবারের ওপর গত 1 বছর ধরে যে যত কষ্ট গিয়েছে সেটা নিজের কানে না শুনলে বুঝতামই না। একটা পরিবার কতটা কষ্টের মধ্যে থাকলে এভাবে মানুষ মারার পরিকল্পনা করে আমার জানা নেই। সত্যি আমাদের দেশের সিস্টেম দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, আর এই সিস্টেম নষ্ট হওয়ার ফলে অনেকগুলো জিনের উৎপত্তি হচ্ছে। যদি আমরা চাই এসব জিনের উৎপত্তি হওয়া বন্ধ হোক, তাহলে এখনই আমাদের সিস্টেম পরিবর্তন করতে হবে। আয়েশার পুরো পরিবার আজকে খুশি, কারণ তারা তাদের মেয়ে, বোন, বান্ধবীর ধর্ষণের বিচার করে ফেলেছে। হয়তো তারা নিজ হাতে একজনকেও মারতে পারেনি, কিন্তু তাও তাদের কোনো আক্ষেপ নেই। বরং দিন শেষে এটা বলেই তারা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করবে যে তাদের মেয়ে বা বোন বা বান্ধবীর ধর্ষণকারীরা আর এই পৃথিবীতে নেই। কেবিন থেকে স্পষ্ট দেখা যাচ্ছে যে রিয়া মিজানকে জড়িয়ে ধরে আছে, আয়েশার বাবা আয়েশার মা জড়িয়ে ধরে আছে, আর আমিও আমার জিন থুকু বউ থুকু আয়েশাকে জড়িয়ে ধরে আছি। কিছু গল্পের সমাপ্তির মাধ্যমে অন্য গল্পের সূচনা হয়। হয়তো সেদিন সামিরার গল্পের সমাপ্তির কারণেই আজকে আমার আর আয়েশার গল্পের সূচনা হলো।